আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাকে স্বাগত। আমরা কি সময়ের এক বিরল সুযোগ হাতছাড়া করব? স্বাধীনতার ৫৪ বছরে আমাদের দেশের উদার গণতান্ত্রিক নিয়ন্ত্রণ ও ভারসাম্য ব্যবস্থায় মাধ্যমে রাষ্ট্রীয় নির্বাহী বিভাগকে নিয়ন্ত্রিত রাখার প্রক্রিয়া যথাযথভাবে কাজ করতে ব্যর্থ হয়েছে। জবাবদিহি নিশ্চিত না করতে পারায় এই ব্যর্থতা আমাদের রাজনৈতিক ইতিহাসে বহু হতাশাবাঞ্চক মুহূর্তের জন্ম দিয়েছে। গণভোট ও সংবিধান সংস্কার নিয়ে লিখেছেন এম.এ. মতিন, মির্জা এম. হাসান, শরীফ ভূঁইয়া ও আসিফ এম. শাহান। সুপ্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওর শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য যা আমি আপনাদের প্রথমবার দিতে চাচ্ছি। তবে এটা সূত্র প্রথম আলো। এক নায়কতান্ত্রিক ও কঠোর নিয়ন্ত্রণবাদী চরিত্রের কারণে এবং নিজের জনগণকে গণহারে হত্যার মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকারের সাংবিধানিক অধিকার ও বৈধতা হারিয়ে ফেলেছিল। উপরন্তু ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ১ এবং ১১ অনুচ্ছেদে বর্ণিত রাষ্ট্রের গণতান্ত্রিক ও গণপ্রজাতন্ত্রী চরিত্রকে ধ্বংস করা হয়েছিল। একান্তই দলীয় স্বার্থে ব্যবহৃত হওয়া প্রায় ধ্বংসপ্রাপ্ত সংবিধান সরকার প্রধান ভারতে পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রকৃতপক্ষে অকার্য হয়ে পড়ে এবং জনগণ সার্বভৌমত্বের মালিক হওয়ায় তাদের ওপরই রাজনৈতিক কর্তৃত্বভার এসে পড়ে। রাজনৈতিক চিন্তায় এটা প্রতিষ্ঠিত যে নাগরিকেরা তাদের আস্থা ও বিশ্বাস ভঙ্গকারী সরকারকে পরিবর্তন বা উৎখাত করার ক্ষমতা রাখে। এ ধারণার একটি উল্লেখযোগ্য নজির যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার পাওয়া যায়, যেখানে বলা আছে, যখন কোনো সরকার মানুষের অবিচ্ছেদ্য অধিকারকে নস্যাৎ করে, তখন সেই সরকার পরিবর্তন বা উৎখাত করা এবং নতুন সরকার প্রতিষ্ঠা করা জনগণের অধিকার হয়ে দাঁড়ায়। ২০২৪ ও ২৬ এর অন্তর্বর্তী সরকার বাংলাদেশের লিখিত সংবিধানের বাইরে জনগণের সার্বভৌমত্ব কর্তৃত্বের ভিত্তিতে গঠিত হয়েছিল, যার ফলে এটি কিছু অনন্য ক্ষমতা প্রাপ্ত হয়েছিল, যার মধ্যে অন্তর্ভুক্তি ছিল গণতন্ত্র, গণপ্রজাতন্ত্র এবং নাগরিকদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য রাষ্ট্রযন্ত্র সরকারের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা, জুলাই জাতীয় সনদ এবং জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ সেই ক্ষমতা বলেই গৃহীত হয়েছিল। অন্তর্বর্তী সরকার জনগণের সার্বভৌমত্বর কর্তৃত্বের প্রতিনিধি করলেও সেই প্রতিনিধিত্বের পরিধি ও সীমা স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা কঠিন ছিল, যার ফলে জুলাই সনদ ও আদেশ বাস্তবায়নের আরও দুটি পদক্ষেপের প্রয়োজনীয়তা অনুভব করা হয়। একটি জনগণের সরাসরি অংশগ্রহণের গণভোট, অন্যটি ফেব্রুয়ারি নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন। এভাবে জনগণকে সাংবিধানিক সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়ার কেন্দ্রে রাখা হয়। এ কারণে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের নাগরিকরা নতুন সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি একটি গণভোটে অংশ নেন। ৭.৫ কোটি বেশি ভোটার গণভোটে অংশ নিয়েছিলেন, যার মধ্যে ৬৮% রায় ছিল হ্যাঁ। গণভোটটি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে, যেমন আগামী সংসদ কি আইনসভা এবং সংবিধান সংস্কার পরিষদের দ্বৈত ভূমিকা পালন করবে, জুলাই সনদের আকাঙ্ক্ষা অনুযায়ী বিদ্যমান প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ ও ভারসাম্য ব্যবস্থায় কি মৌলিক পরিবর্তন করা হবে। নির্বাচনের আগে পরিচালিত বেশ কয়েকটি জরিপে দেখা যায়, নাগরিকরা গণভোটের প্রশ্নগুলো এবং সংস্কারের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন এবং রাজনৈতিক শাসন কাঠামোয় পরিবর্তনের প্রতি আগ্রহ দেখিয়েছেন। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট স্পষ্টতই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে, কিন্তু সংসদ নির্বাচনে 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল বিএনপি গণভোটের ফলাফলকে সম্মান দেখাবে কিনা সেটি এখন পর্যন্ত অস্পষ্ট। দলটি জুলাই
আইন সিদ্ধিত্বতা নিয়ে প্রশ্ন তোলায় এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় এ বিষয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সংবিধান এ ধরনের কোনো ব্যবস্থা নেই বলে বিএনপির শপথ না নেওয়ার যে কারণ দিচ্ছে সেটি সাংবিধানিকভাবে ভুল। এর কারণ সংবিধানেও ঊর্ধ্বে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী জনগণ, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। উল্লেখপূর্বক সংবিধানের 7 অনুচ্ছেদে এই ক্ষমতার স্বীকৃতি রয়েছে। অতএব গণভোটের জনগণের বিপুল সমর্থন পাওয়া সিদ্ধান্তের ক্ষেত্রে সাংবিধানিক ব্যবস্থার অনুপস্থিতির দোহাই দেওয়া যুক্তিসঙ্গত নয়। সত্যিকার অর্থে গণভোটের সমর্থনের মাধ্যমে জুলাই সনদ এবং জুলাই আদেশ এক ধরনের সাংবিধানিক দলিলের পরিণত হয়েছে, যার ভিত্তি হচ্ছে গণ সার্বভৌমত্ব। এছাড়া ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন সহ 5 আগস্ট 2024 পরবর্তী অনেক কার্যক্রম লিখিত সংবিধান বহির্ভূতভাবে করা হয়েছে। সেগুলোর বেশিরভাগই বেলাতেই বিএনপিকে আপত্তি করতে দেখা যায়নি। শপথ না নিয়ে ক্ষমতাসীন দলটি জনরায়কে কার্যত অগ্রাহ্য করেছে। এবং 3, গণভোট রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ, কারণ এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার ফলাফল নির্ধারণের নাগরিকদের সরাসরি অভিপ্রায় ব্যক্ত করার সুযোগ দেয়। আর নাগরিকরা সক্রিয়ভাবে অংশ নিলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অধিকতর গণতান্ত্রিক হয়। আমাদের মতে অপ্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কর্তৃত্ব শুধু নির্বাচনের প্রতিনিধিদের কাছে ন্যস্ত করা হয়, যা সিদ্ধান্ত গ্রহণের নাগরিকদের সরাসরি অংশগ্রহণকে সংকুচিত করে। রাষ্ট্র শাসন সংক্রান্ত মৌলিক নীতি নির্ধারণ এর বিশেষ তাৎপর্য রয়েছে। প্রত্যক্ষ গণতন্ত্রের একটি পন্থা হিসেবে গণভোট প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানগুলোর পরিপূরক হিসাবে কাজ করতে পারে এবং সে কারণেই এটি সংবিধান সংস্কার বাস্তবায়নের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি। রাজনৈতিক প্রক্রিয়ায় নাগরিকদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করায় বিষয়টি গুরুত্ব পাওয়ায় 1970 থেকে গণতান্ত্রিক দেশগুলোর গণভোট জনপ্রিয় হয়ে ওঠে। এক হিসাব মতে গত 50 বছরে বিশ্বের 1800 থেকে 2000 গণভোট অনুষ্ঠিত হয়, যার মধ্যে 66টির বেশি হয়েছে সংবিধান সংশোধন বা নতুন সংবিধান প্রণয়নের জন্য। বেশ কয়েকটি কারণে গণভোট এই জনপ্রিয়তা লাভ করেছে। প্রথমত, একটি নাগরিকদের সরাসরিভাবে রাজনৈতিক এবং আইন প্রণয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেয়। দ্বিতীয়, রাজনৈতিক প্রক্রিয়ার ফলাফল নির্ধারণের জন্য জনগণকে তার গণ সার্বভৌমত্ব প্রয়োগ করার ক্ষমতা প্রদান করে। তৃতীয়ত, গণভোট সম্মিলিত অভিপ্রায় প্রকাশ করার একটি উপায় নাগরিকদের দেয়, যা বিভিন্ন সিদ্ধান্তকে গণসম্মতির ভিত্তিতে বৈধতা দেয়। সংবিধান সংস্কারের ক্ষেত্রে বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ গণ সার্বভৌমত্ব সংস্কার প্রক্রিয়াটির ভিত্তি তৈরি করে এবং আইনসভা জনগণের অভিপ্রায়কে অগ্রাহ্য করতে পারে না। সর্বশেষ, যা বর্তমান পরিস্থিতির জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক, গণভোট প্রায়ই বিরোধ নিষ্পত্তির একটি পদ্ধতি হিসাবে কাজ করে। যখন রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য পৌঁছাতে ব্যর্থ হয়, তখন নাগরিকদের তাদের সার্বভৌমত্ব অধিকার প্রয়োগ করে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত প্রদান করতে পারেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে 2026 সালে যে নির্বাচনটা হয়েছিল, সেখানে জনগণের একটা রায় নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার 2টা নির্বাচন অর্থাৎ একসাথে নিয়েছে। একটা হয়েছে গণভোট এবং আরেকটা হয়েছে আপনার সরকার প্রতিনিধি মানে সংসদ সদস্য নির্বাচন ভোট। যাই হোক, এই জাতীয় নির্বাচন এবং এই গণভোট দুটোটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং এই গণভোটে প্রায় 70% লোক হ্যাঁ ভোটে ভোট দিয়েছে। অর্থাৎ এই হ্যাঁ ভোটে ভোট দেওয়া মানেই অর্থাৎ তারা চাচ্ছেন, সকল জনগণ চাচ্ছেন যে এই যে 72-এর সংবিধান সেটা সংস্কার করা হোক। কিন্তু বর্তমান এখন সরকার অর্থাৎ বিএনপি সরকার তারা চাচ্ছে এটাকে তালবাহানায় মানে ঘুরপাক খাইয়ে তারপর এই গণভোটটাকে একদম বাতিল করে দেয়। অর্থাৎ তারা মজার নেক বারবার, অর্থাৎ এক সরকারই বারবার ক্ষমতায় থাকুক, তারপর হচ্ছে টাকা লুটপাট হইয়া বিদেশে যাক, তারপর টাকা মনে করেন সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলুক,
এবং আমেরিকায় যাইবে, টাকা পাচার হইবে, তারপর হচ্ছে যুক্তরাষ্ট্রে যাইবে, তারপর বিভিন্ন দেশে যত দেশ আছে সব দেশে টাকা পাচার করে মানে বিগত সরকারের মতো একটা লুটপাটের একটা ব্যবস্থা চলতে থাকবে, এরকম একটা পরিস্থিতি। তা না হলে তারা কেন এই গণভোটকে তারা মানে প্রাধান্য দেবে না এবং এটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই সংসদে একটা বিতর্ক কেন? কারণ আমরা সমস্ত জনগণকে চেয়েছি যে গণভোটটা পাস করার পরে যেন সংবিধানটা সংস্কার করা হোক। সুপ্রিয় দর্শক, আপনারা কী মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। সে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।